আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, বাড়িতে নিরাপদে অবস্থান করছো। আমার আজকে ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব বলেছিলাম তোমাদের আজকে। আমরা আজকে রয়্যালটি অ্যাকাউন্ট শুরু করব। রয়্যালটি অ্যাকাউন্ট আসলে এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং প্রতি বছরই মোটামুটি একটা অঙ্ক অবশ্যই থাকে রয়্যালটির ওপরে, এবং খুব ছোট্ট একটা চ্যাপ্টার। আমরা হয়তো 2টো ক্লাসে অথবা 3টা ক্লাসে আমরা এটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি রয়্যালটি অ্যাকাউন্ট। প্রথমে তাহলে আমরা জানার চেষ্টা করি রয়্যালটিটা কি। হ্যাঁ, রয়্যালটি অ্যাকাউন্ট আমরা কি তৈরি করবো। দেখো এখানে বলেছে ওনার অফ দ্য অ্যাসেট। ওনার অফ দ্য অ্যাসেট মানে কোন ধরনের অ্যাসেট? যেমন মাইন্স, কোয়ারিজ, পেটেন্ট, কপিরাইট এটসেট্রা। এর মালিকানাধীন, এর মালিক যে, ঠিক আছে, তার কথা বলছে অ্যাজ আ বিজনেস এগ্রিমেন্ট মে অ্যালাউ অ্যানাদার পার্টি। অন্য একটি পার্টিকে সে অ্যালাউ করছে। সে পার্টি কে হতে পারে? যেমন লিজি হতে পারে, লাইসেন্সি হতে পারে, পাবলিশার হতে পারে এটসেট্রা। মানে বইয়ের ক্ষেত্রে বা কপিরাইটের ক্ষেত্রে সে পাবলিশার হতে পারে এটসেট্রা। দ্য রাইট টু ইউজ দ্য অ্যাসেট এগেইনস্ট সাম কনসিডারেশন। তাহলে দ্য রাইট টু ইউজ দ্য অ্যাসেট এগেইনস্ট সাম কনসিডারেশন, কিছু একটা কনসিডারেশনের এগেনস্টে তাকে তার যে অ্যাসেটটা, এই অ্যাসেটটা ব্যবহারের যে অনুমতি দেওয়া হচ্ছে। তাহলে এই কনসিডারেশনটাকে আমরা আসলে রয়্যালটি বলছি। কি বলছে? such a consideration is calculated with reference to the quantity produced or sold. তাহলে এই যে কনসিডারেশনটা, এই যে কিভাবে সেই এটা কাউন্ট হবে, যে সে যে ব্যবহার করছে তার এই ব্যবহারের জন্য তাকে যে কিছু একটা প্রদান করতে হবে। তাহলে সেটা হতে পারে কোয়ান্টিটি প্রডিউসড, কত পরিমাণ সে প্রডিউস করতে পারলো, অথবা সোল। মানে অর্থাৎ কথাটার মানে কি? মানে মাইন্স বা কোয়ারিজ যদি হয় তাহলে সে তো অবশ্যই কোয়ান্টিটি প্রডিউসড, কতটুকু প্রডিউস হলো তার উপরে। আর সোল একটা বইয়ের কপিরাইট না হয়েছে তাহলে সেটা কি পরিমাণ সোল হলো, বা ওকে কোনো একটা ডিজাইন বা কোনো একটা আর্টিস্টিক কোনো একটা জিনিসের কপিরাইট না হয়েছে, সেটা কতটুকু সোল হলো তার উপরে বেসিস করে এই কনসিডারেশনটা নির্ধারিত হবে, তাহলে ক্যালকুলেটেড হবে। দেখো এই জন্য বলেছে such a consideration is calculated with reference to the quantity produced and sold. This payment to the owner by the user of the asset is termed as royalty. তাহলে this payment, তাহলে এই যে একজন ওনার এই সে হতে মাইন্স, কোয়ারিজ অথবা পেটেন্ট, কপিরাইটের মালিক, সে আদার পার্টিকে অ্যালাউ করছে। আদার পার্টিকে আমরা কি নামে আখ্যায়িত করছি? তাকে বলছি লিজি, লাইসেন্সি, পাবলিশার্স, এভাবে আমরা বলছি। তাহলে আদার পার্টিকে সে কি দিচ্ছে? তার যে অ্যাসেটটা, এই অ্যাসেটটা ব্যবহারের অনুমতি দিচ্ছে। এবং এই অনুমতিটা সে দিচ্ছে কেন? দিচ্ছে একটা কনসিডারেশনের এগেনস্টে সে অনুমতিটা দিচ্ছে। তাহলে এই কনসিডারেশন মানে কি? কিছু একটা পেমেন্ট তাকে করতে হবে, কিছু একটা প্রদান তাকে করতে হবে। তাহলে এই পেমেন্টটা বা এই কনসিডারেশনটা কীভাবে ক্যালকুলেটেড হয়? এটা ক্যালকুলেটেড হচ্ছে যে অ্যামাউন্ট প্রডিউসড, কোয়ান্টিটি প্রডিউস অথবা সোল্ড তার উপরে বেসিস করে। তাহলে এই যে পেমেন্টটা যেটা ইউজার ওনারকে দিচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি রয়্যালটি। তাহলে কি বলছে? দিস পেমেন্ট টু বি টু দ্য ওনার বাই দ্য ইউজার অফ দ্য অ্যাসেট ইজ টার্মড অ্যাজ রয়্যালটি। ঠিক আছে, তারপরে আসলে দেখো কি বলা আছে। উই ক্যান দেয়ারফোর সে দ্যাট দ্য রয়্যালটি ইজ দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন paid by one party to the owner of the asset in return for the right to use that asset. তাহলে রাইট টু ইউজ দ্য অ্যাসেট, সে যে অ্যাসেটের মালিক বা ওনার, সেই অ্যাসেটটা কাউকে ব্যবহারের অনুমতির অধিকার, যে রাইটটা, এই রাইটটা প্রদানের জন্য তার এগেনস্টে সে যে অ্যামাউন্ট অফ কনসিডারেশন তাকে যেটা প্রদান করা হচ্ছে, ইউজার ওনারকে যেটা প্রদান করছে, সেটাকে আমরা বলছি রয়্যালটি। এখন দেখো ফর এক্সাম্পল কি বলছে। when a publisher publishes a book, he makes a payment royalty to the author which is based on the number of copies sold. তাহলে একজন পাবলিশার একজন অথরের কপিরাইট নিয়ে তার একটি বই সে পাবলিশ করলো। তাহলে এখন অথরকে সে এই কপিরাইট যে সে ব্যবহার করেছে, কপিরাইটের অধিকারটা যে সে ইউজ করছে, সেটার জন্য তাকে সে কিছু কনসিডারেশন, কিছু প্রদান করবে। তাহলে সে কিভাবে প্রদান করবে? সে প্রদান করবে যে কি পরিমাণ নাম্বার অফ কপিজ সোল্ড, বইটি কি পরিমাণ বিক্রি হলো তার উপর বেসিস করে সে ওনারকে বা রাইটারকে বা অথরকে সে রয়্যালটি প্রদান করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এখানে কি বলছে। রয়্যালটি ইজ জেনারেলি পে টু দ্য ওনার টু দ্য রাইট আন্ডার দ্য ফলোয়িং কেসেস। তাহলে আমরা কেসগুলো দেখে আসো কি বলছে। ওয়ার দ্য ওনার অফ আ মাইন অ্যালাউজ অ্যানাদার পার্টি দ্য রাইট টু এক্সট্রাক্ট মিনারেল ফ্রম ল্যান্ডস। ঠিক আছে, তাহলে কোনো মাইনের ওনার
যখন এই সে মাইন থেকে কোনো মিনারেল উত্তোলন করার এক্সট্র্যাক্ট করার যে রাইট দিচ্ছে, তার জন্য কি হতে পারে, সে এই তার জন্য সে সে কি হচ্ছে, তাকে রয়্যালটি প্রদান করা হচ্ছে। তাহলে রয়্যালটি ইজ জেনারেলি পেইড। তাহলে 1 নম্বর আমরা দেখলাম যে মাইনের ওনারকে ওনারের কাছ থেকে যে অধিকারটা না হলো যে সে তার মাইন থেকে মিনারেল এক্সট্র্যাক্ট করছে, তার এগেইনস্ট সে রয়্যালটি প্রদান করছে। সেকেন্ড কি বলছে দেখো, ওয়্যার রাইটস সাচ অ্যাজ পেটেন্ট অর কপিরাইট আর লাইসেন্সড ইন ফেভার অফ দ্য অ্যানাদার। তাহলে এই যে পেটেন্ট বা কপিরাইট, যে কারো এটা যদি কেউ এটার ব্যবহারের অনুমতি নেয়, তাহলে তার জন্য রাইট, এটা যে ব্যবহারের অনুমতি সে নিচ্ছে, অধিকারটা সে পাচ্ছে, তার জন্য সে রয়্যালটি প্রদান করে। আর কি বলছে, where an author, artist or designer gives exclusive right to another to copy the work। তাহলে কোনো অথার, কোনো আর্টিস্ট বা কোনো ডিজাইনার যদি কাউকে একদম এক্সক্লুসিভ একটা অধিকার দিচ্ছে যে এটাকে সে ব্যবহার করতে পারবে, এটাকে এই ওয়ার্কটাকে সে কপি করতে পারবে, তখন যেমন একজন গায়কের গান যদি আরেকজন গেতে চায়, তখন কিন্তু সেই গায়ককে তাকে এই কপিরাইটের এগেইনস্ট রয়্যালটি প্রদান করতে হয়। ঠিক আছে, তাহলে এই 3টা কন্ডিশন আমরা দেখলাম, 3টা ক্ষেত্র, 3টা কেস আমরা দেখলাম, যে ক্ষেত্রে সাধারণত আমরা রয়্যালটিটা ওনারকে ইউজার দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে দ্য জেনারিক টার্ম ল্যান্ডলর্ড, এখানে আমি যে বইটা ফলো করছি, আমরা হানিফ মুখার্জির মডার্ন অ্যাকাউন্টিং বইটা ফলো করছি, মডার্ন অ্যাকাউন্টেন্সি। এখানে আমরা দেখব যে এখানে ল্যান্ডলর্ড কথাটা ব্যবহার করা হয়েছে, ল্যান্ডলর্ড কথাটা ব্যবহার করা হয়েছে লেজার, অথার অ্যান্ড পেটেন্ট ওনারের জন্য। হ্যাঁ, লেজার, অথার অ্যান্ড পেটেন্ট ওনারের জন্য, মানে লেজার এবং লিজি আমরা এভাবে সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে লেজার যে বা অথার যে বা পেটেন্ট ওনার যে, তিনি হলেন ল্যান্ডলর্ড, ওনার। আর যে ব্যবহার করছে, ব্যবহারকারী যিনি, তিনি হলেন লিজে, অথবা এর মধ্যে পাবলিশার অথবা লাইসেন্সিস, এভাবে আমরা ব্যবহার করতে পারি। মোট কথা হলো আমরা অ্যাসেটের ওনার যে, তাকে আমরা লেজার বলছি, আর অ্যাসেটটা যে ইউজ করছে, তাকে যাকে ইউজের যে রয়্যালটির এগেনস্টে অ্যাসেটটা ব্যবহারের অনুমতি পাচ্ছে, তাকে আমরা লিজি বলি সাধারণ নর্মাল টার্মে। আর এখানে ল্যান্ডলর্ড আসলে এখানে আমরা ব্যবহার করা হয়েছে লেজার, অথার এবং পেটেন্টের জন্য। আচ্ছা, কিছু টার্মস আমরা শেখার চেষ্টা করি। আসুন, যে আমাদের এই যে রয়্যালটি অ্যাকাউন্ট আমরা যখন করতে যাব, তখন আমাদের কিছু টার্মস সম্পর্কে ধারণা পেতে হবে। তাহলে আমরা সেই টার্মসগুলো চলো একটু দেখে নিই। প্রথমে আসো মিনিমাম রেন্ট, ডেড রেন্ট, সার্টেন রেন্ট, ফিক্সড রেন্ট, এরকম একটা নাম আমরা পাবো। মিনিমাম রেন্ট, ডেড রেন্ট, সার্টেন রেন্ট ও ফিক্সড রেন্ট। সাধারণত এটাকে আমরা মিনিমাম রেন্ট হিসেবে পাই, মিনিমাম রেন্ট হিসেবে পাই। তাহলে দেখো এখানে কি বলছে, যে একটা মিনিমাম পিরিয়ডিক্যাল অ্যামাউন্ট লিজি লেজারকে দিচ্ছে বা ল্যান্ডলর্ডকে দিচ্ছে ইউজার। ঠিক আছে, লিজি দিচ্ছে ল্যান্ডলর্ড বা লেজারকে। কি বলছে, দ্য ল্যান্ডলর্ড অ্যান্ড দ্য লিজি এগ্রি আপন আ মিনিমাম পিরিয়ডিক্যাল অ্যামাউন্ট দ্যাট দ্য ল্যান্ডলর্ড উইল রিসিভ ফ্রম দ্য লিজি ইভেন ইফ the actual royalty as calculated on the basic of actual production or sale is less than such minimum amount। তাহলে কথাটার মানে কি, এখানে যখন লিজি এবং লেজারের মধ্যে বা ল্যান্ডলর্ড এবং লিজির মধ্যে যখন রয়্যালটি এগ্রিমেন্টটা হয়, তখন একটা মিনিমাম রেন্টের কথা বা ডেড রেন্টের কথা বলা থাকে। সেই ডেড রেন্ট কথাটা মানে কি, সেটা হলো যে তাকে একটা পিরিয়ডিক্যাল একটা পেমেন্ট এটা করতেই হবে, যদিও তার রয়্যালটি মানে সে যদি অ্যাকচুয়াল যে রয়্যালটি মানে সে যতটুকু প্রডিউস বা যতটুকু সোল্ড করতে পেরেছে, সেটা যদি সেই অ্যামাউন্টের থেকে কমও হয়, তাকে ওই অ্যামাউন্টে পরিশোধ করতে হয়। তার মানে তার একজন ল্যান্ডলর্ড এই মিনিমাম রেন্টের কম কখনোই সে পাবে না, মিনিমাম সে এই রেন্টটা সবসময় পাবে। এখন এটা হয় কি, কেন আমরা এই কাজটা কেন হয়, মানে এটা এই মিনিমাম রেন্টের কনসেপ্টটা কেন এসছে, এখানে দেখা যায় যে লেজার যদি এখানে যদি লিজি যদি কোনো কাজ না করে, মানে সে অ্যাসেটটার ইউজের অধিকার নিয়েছে, কিন্তু তারপরে সে সেটাকে আর ব্যবহার করছে না বা সেটার পিছনে সে এফোর্ট দিচ্ছে না, তাতে করে তার দেখা গেল সোল্ডও হচ্ছে না বা প্রোডাকশনও হচ্ছে না। তাহলে কি হবে, লেজার হলো একদম তার ইনকামটা হলো জিরো, তাহলে মনিটারি বেনিফিট কিন্তু তার হচ্ছে না। কিন্তু যেহেতু এখানে একটা মিনিমাম রেন্টের কথা উল্লেখ করে দেওয়া হয় যে এর নিচে কম দেওয়া যাবে না, মিনিমাম এই পরিমাণ টাকা ল্যান্ডলর্ড বা লেজারকে দিতে হবে। এতে করে কি হয়, একদিক দিয়ে লেজারও সেও মনিটারি কখনো
মানে খুব বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে না। আর লিজির দিক দিয়েও কিন্তু সে একটা চাপ অনুভব করে বা সে একটা তাড়া অনুভব করে যেন সে প্রোডাকশন বা সোল্ডের দিকে তার মনোযোগটা থাকে বা সে তার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করে। তো এই কারণেই কিন্তু মেইনলি আমরা দেখবো যে মিনিমাম রেন্টের এই কনসেপ্টটা ইম্পোজ করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, দিস অ্যাসিওর্ড অ্যান্ড মিউচুয়ালি এগ্রিড পিরিয়ডিক্যাল মিনিমাম অ্যামাউন্ট ইজ নোন অ্যাজ মিনিমাম রেট। তাহলে এই যে মিনিমাম পিরিয়ডিক্যাল অ্যামাউন্ট, এটাই হলো মিনিমাম রেট। আমাদের একটা এক্সাম্পল দিয়ে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানেও কি বলেছে, সাপোজ রয়্যালটি পার টন অফ প্রোডাকশন ইজ টাকা 100। মানে কোনো একটা মাইনের কথা আমরা ধরে নিতে পারি, কোনো একটা মাইনে বলা হয়েছে যে পার টন প্রোডাকশনের জন্য তার পার 100 টাকা রয়্যালটি দিতে হবে, ঠিক আছে। এবং বলা হয়েছে যে মিনিমাম রেন্ট হলো 5 লাখ টাকা, ঠিক আছে। এরকম একটা এগ্রিমেন্টে আমরা খুব ছোট্ট একটা অংশ এখানে তুলে ধরলাম। তাহলে দেখো কেস ওয়ান আমরা প্রথম কেসে দেখি। বলছে যে অ্যাকচুয়াল প্রোডাকশন ইজ 3000 টনস, দেন অ্যাকচুয়াল রয়্যালটি 3000 টন যদি আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন হয়, তাহলে আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি কত? 3000 ইন্টু 100 মানে 3 লাখ টাকা। তাহলে এখন তার অ্যাকচুয়াল রয়্যালটিটা কিন্তু হলো 3 লাখ টাকা। তাহলে এখানে এখন লিজি লেজারকে কত টাকা দিবে, প্রশ্নটা সেখানে। লিজি লেজারকে টাকা দিবে হলো 5 লাখ টাকা, কারণ এই 5 লাখ টাকার নিচে সে প্রদান করতে পারবে না। তাহলে দেখো বলা আছে কি যে ইন দিস কেস দ্য মিনিমাম রেন্ট অফ টাকা, এখানে টাকা হবে টাকা 5 লাখ উইল হ্যাভ টু বি পেইড বাই দ্য লিজি, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কেস 1। তাহলে আসলে আমরা কেস 2তে যাই। কেস 2তে কি বলছে যে দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন ইজ 6000 টন। এখন যদি 6000 টন হয়, তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি কত হবে? অ্যাকচুয়াল রয়্যালটি 6000 ইন্টু 100, তার মানে আমাদের 6 লাখ টাকা। তাহলে এখন আমাদের লিজি লেজারকে কত টাকা প্রদান করবে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে 6 লাখ টাকায় পরিশোধ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি হলো যে যদি অ্যাকচুয়াল প্রোডাকশনটা মিনিমাম রেন্টের কম হয়, তাহলে তাকে মিনিমাম রেন্ট প্রদান করতে হবে লিজি লেজারকে। আর যদি অ্যাকচুয়াল প্রোডাকশনটা মিনিমাম রেন্ট থেকে বেশি হয়, তাহলে অ্যাকচুয়াল রয়্যালটি তাকে লিজি লেজারকে প্রদান করবে। দেখো নিচে একটা ইনফরমেশন আছে, এটা আমরা দেখি। either the minimum rent or the actual royalty, whichever is more. Either the minimum rent or the actual royalty, whichever is more. যেটা বেশি, যদি অ্যাকচুয়াল রয়্যালটি বেশি হয় তাহলে সেটা দিতে হবে, অথবা যদি মিনিমাম রেন্ট বেশি হয় তাহলে সেটা দিতে হবে, ঠিক আছে। shall have to be paid by the lessee। তাহলে আমরা কি দেখলাম যে মিনিমাম রেন্টটা কেন আমরা করছি, যে মিনিমাম রেন্টের কিছু উদ্দেশ্য আমরা কিছুক্ষণ পরে পারপাসটা আমরা আবারও একটু দেখে নেব। কিন্তু মিনিমাম রেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা এগ্রিমেন্টে যখন মিনিমাম রেন্টটা উল্লেখ থাকে, তাহলে মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রয়্যালটি এটার মধ্যে যেটা বেশি সেটাই লিজি লেজারকে পরিশোধ করবে। যদি অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেন্ট থেকে কম হয়ে যায়, তাহলে মিনিমাম রেন্টটা পরিশোধ করবে। আর যদি এমন হয় যে না, অ্যাকচুয়াল রয়্যালটি বেশি মিনিমাম থেকে, তাহলে সে অ্যাকচুয়াল রয়্যালটিটা পরিশোধ করবে। আচ্ছা, দেখো পারপাস অফ ফিক্সিং মিনিমাম রেট কেন করা হচ্ছে, আমি এর মধ্যে আলোচনা করে ফেলেছি, তারপরে আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই কি হবে। দ্য ফলোইং আর দ্য মেইন পারপাসেস অফ ফিক্সিং আ মিনিমাম রেট। কি দেখো, দ্য ল্যান্ডলর্ড রিসিভ পিরিয়ডিক্যালি অ্যাটলিস্ট আ মিনিমাম রেশনাল অ্যামাউন্ট। যিনি ল্যান্ডলর্ড, তিনি অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট সে পাচ্ছে, ঠিক আছে। এটা তাকে এই নিশ্চয়তা সে পেলো যে না ঠিক আছে, এতটুকু অন্তত আমি পাবো আমার এই অ্যাসেটটা, কারণ এটা তো অকুপাইড হয়ে আছে। কাউকে ইউজের রাইট দেওয়া মানে কি, সে এটা কিন্তু অন্য কারোর সাথে আর সে এগ্রিমেন্ট করতে পারছে না। তাহলে এখানে সে একটা অকুপাইড হয়ে আছে কারোর সাথে এগ্রিমেন্টের মাধ্যমে, তাহলে এটা অন্তত সে কিছু একটা এটা এগেনস্টে সে পাচ্ছে। এটা একটা মানে রেশনাল অ্যামাউন্ট আর কি, যে সে পাবে মিনিমাম রেশনাল অ্যামাউন্ট। সেকেন্ড দেখো কি বলছে, দ্য লিজি ইজ ইনডাইরেক্টলি ইন্সপায়ার্ড for the sake of his own interest to reach a minimum level of performance। তাহলে কি যিনি লিজি বা যিনি পাবলিশার্স, তিনি কিন্তু বা যিনি লাইসেন্সে, তিনি কিন্তু বসে থাকতে পারবেন না। তিনি মিনিমাম এফোর্টটা, হ্যাঁ, তার নিজের ইন্টারেস্টে মিনিমাম এতটুকু আমাকে অন্তত তুলে আনতে হবে, কারণ এইটা তাকে প্রদান করতে হবে লিজারকে। তাহলে সে চেষ্টা করবে মিনিমাম অন্তত এতটুকু ইনকাম তার হোক, কারণ এটা তাকে দিতে হবে, না দিলে তো তার পুরোটাই লস। তো সেই কারণে দেখা যাচ্ছে যে এই মিনিমাম লেভেল অফ পারফরমেন্সটা সে সবসময় বজায় রাখার চেষ্টা করে। সেটা বলছে যে ইনডাইরেক্টলি ইন্সপায়ার্ড দ্য লিজি ফর দ্য সেক অফ হিজ ওন ইন্টারেস্ট। আচ্ছা, আর লাস্ট আমরা কি দেখবো, দেখো
ইন দ্য অ্যাবসেন্স অফ মিনিমাম রেন্ট কি হয় যদি না থাকে তাহলে লিজি মে অ্যাকোয়ার রাইট ফ্রম ডিফারেন্ট ল্যান্ডলর্ডস, ঠিক আছে, টু অবটেন obviate competition and deliberately may underutilize such rights. তাহলে এরকম যদি হতো যে মিনিমাম রেন্ট দিতে হচ্ছে না, তাহলে সে কি করবে, সে কম্পিটিশনটাকে কমানোর জন্য সে কি করবে, সে অনেকের কাছ থেকে মানে ওই মানে ওই সংক্রান্ত অন্যান্য যারা যারা ওনার আছে সবার কাছ থেকে সে এই অধিকারটা নিয়ে নিত, রয়্যালটির অধিকারটা সে নিয়ে নিত বা ইউজের অধিকারটা সে নিয়ে নিত, কিন্তু তার এগেন্সে কিন্তু সে কিন্তু সেরকম করে নিজের এফোর্টটা দিত না, ঠিক আছে, আন্ডার ইউটিলাইজ হতো। তো এই পারপাসগুলোকে সামনে রেখেই কিন্তু আমরা দেখবো যে আমরা মিনিমাম রেন্টটাকে রয়্যালটির ক্ষেত্রে রাখা হয়েছে। যদিও প্রথম দিকে এটা একটা লিজির জন্য এটা একটা বার্ডেনের মতো হয়ে যায়, কারণ প্রথম দিকে তো সেরকমভাবে উত্তোলনটা থাকে না বা প্রোডাকশনটা সেরকম থাকে, তবে তারও একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা আমরা দেখে নিব। আচ্ছা দেখো এরপরে আছে, দেখো আমি যেটা বলেছিলাম যে তার একটা ব্যবস্থা আছে, শর্ট ওয়ার্কিংস আর একটা টার্মস হলো রিডিমেবল ডেড রেন্ট। শর্ট ওয়ার্কিংস অথবা রিডিমেবল ডেড রেন্ট এগ্রিমেন্টের মধ্যে এটা উল্লেখ থাকে অনেক সময় যে এই যে মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটিটা কম হলো, তাহলে যে যতটুকু কম হলো এখানে লিজির একটা লস হয়ে গেছে না, তাকে যতটুকু তার অ্যাকচুয়াল রয়্যালটি হয় তার থেকে তাকে বেশি পরিমাণে দিতে হচ্ছে লিজিকে দিতে হচ্ছে লেজরকে। তাহলে এখানে লিজির যে এই ক্ষতিটা হলো, এই ক্ষতিটা পূরণের জন্য তাকে একটা অধিকার দেওয়া হয় যে হ্যাঁ সে পরবর্তী কোনো একটা সময় যখন এক্সেস তার ভালো হবে প্রোডাকশন, তখন সেখান থেকে সে এটাকে রিডিমেবল মানে এটাকে সে আবার পুনরুদ্ধার করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, শর্ট ওয়ার্কিংস ইজ দ্য অ্যামাউন্ট বাই উইচ দ্য মিনিমাম রেন্ট এক্সিডস দ্য অ্যাকচুয়াল রয়্যালটি। তাহলে যতটুকু অ্যাকচুয়াল রয়্যালটি থেকে যতটুকু এক্সিড করেছে মিনিমাম রেন্ট, সেটাই হলো শর্ট ওয়ার্কিংস। In the other words, it referred to the amount by which the actual royalty falls short of the minimum rate, ঠিক আছে, মিনিমাম যতটুকু কম হয়েছে মিনিমাম রেন্টে, যেভাবে আমরা বলি না কেন যে অ্যাকচুয়াল রয়্যালটি থেকে যতটুকু মিনিমাম রেন্ট যতটুকু বেশি বা ডিফারেন্সটা, অথবা মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটি ততটুকু কম হয়েছে। আচ্ছা এক্সাম্পল দেখো, এক্সাম্পলে এখানে আমরা প্রথম যে কেসটা ছিল, আমাদের প্রথম কেসটাতে আমরা দেখেছিলাম কি যে আমরা কিছুদিন আগে যে এটা দেখলাম সেখানে আমাদের কি বলা হয়েছে এক্সাম্পলটাতে, যে 3000 তার প্রথম প্রোডাকশন ছিল তার 3000 এবং তার 100 টাকা করে তার পার্টটা টন 100 টাকা করে তার রয়্যালটি দিতে হবে এবং মিনিমাম রেন্ট ছিল 5 লাখ টাকা। আমরা তখন দেখেছিলাম যে তাকে তার অ্যাকচুয়াল রয়্যালটি হলো 3 লাখ, কিন্তু তাকে লেজরকে দিচ্ছে হলো 5 লাখ। তাহলে এই যে ডিফারেন্স 5 লাখ থেকে 3 লাখ, এই ডিফারেন্স হলো 2 লাখ, এটাই হলো তার শর্ট ওয়ার্কিংস। দেখো কি বলছে, ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল দ্য শর্ট ওয়ার্কিংস ইজ টাকা 2 লাখ আসলো, ঠিক আছে, 2 লাখ। আচ্ছা শর্ট ওয়ার্কিংস become as the part of the minimum rent আচ্ছা মিনিমাম রেন্ট নট রিপ্রেজেন্ট বাই দ্য ইউজ অফ রাইট। তাহলে কথাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এই যে শর্ট ওয়ার্কিং যেটা, সেই শর্ট ওয়ার্কিংসের পরিমাণটা কিন্তু এই যে সে রয়্যালটি ইউজ করছে, সে যে তার অ্যাসেটটা ইউজ করছে তার জন্য কিন্তু এটা সে দিচ্ছে না, তাই না, কারণ এখানে অ্যাকচুয়াল রয়্যালটি তো ছিল হলো 3 লাখ। তাহলে এই 3 লাখের অ্যামাউন্টটা হলো তার সে যে অ্যাসেটটা ব্যবহার করেছে তার এগেনস্ট তার এই 3 লাখ, কিন্তু বাকি যে 2 লাখ এটা কিন্তু না, এটা কিন্তু তার মানে সে যে রাইটটা ইউজ করছে, সে যে ব্যবহার করছে অধিকারটা, তার এগেনস্টে কিন্তু এই পেমেন্টটা না। সেই জন্য বলছে শর্ট ওয়ার্কিংস বিকাম দ্য পার্ট অফ দ্য মিনিমাম রেন্ট। শর্ট ওয়ার্কিংস মিনিমাম রেন্ট একটা পার্ট, কিন্তু নট রিপ্রেজেন্ট বাই দ্য ইউজ অফ রাইট, কিন্তু এটা ইউজ অফ রাইটকে কিন্তু রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হলো, এক্সেস ওয়ার্কিং। তাহলে আমরা পড়েছি শর্ট ওয়ার্কিংস, তাহলে এক্সেস ওয়ার্কিং, তাহলে শর্ট ওয়ার্কিংসের ঠিক অপোজিটটাই হলো এক্সেস ওয়ার্কিং। তাহলে এক্সেস ওয়ার্কিং কি বলছে, যে ইট রেফার্স টু দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য অ্যাকচুয়াল রয়্যালটি এক্সিডস দ্য মিনিমাম রেন্ট। তাহলে মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রয়্যালটি কম হলে সেই অংশটুকুকে আমরা বলছি শর্ট ওয়ার্কিংস, আর যদি অ্যাকচুয়াল রয়্যালটি যদি মিনিমাম রেন্ট থেকে বেশি হয় তাহলে সেটা আমাদের এক্সেস ওয়ার্কিংস। সিম্পল, ভেরি সিম্পল, যেটা আমাদের কেস 2তে ছিল, আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা কেস 2তে আমরা দেখেছি কি যে যখন 6000 টন তার প্রোডাকশন হলো, তখন 100 টাকা ধরে 6000 টনের জন্য এসছে হলো 6 লাখ টাকা।
তাহলে সে তো তাকে পরিশোধ করছে 6 লাখ টাকা, লিজি লেজারকে পরিশোধ করছে 6 লাখ টাকা। তাহলে এক্সেস ওয়ার্কিং এখানে কত? এক্সেস ওয়ার্কিং হলো আমাদের 6 লাখ মাইনাস 5 লাখ মানে 1 লাখ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 1 লাখ হলো আমাদের এক্সেস ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে আমরা শর্ট ওয়ার্কিংস কি সেটা আমরা দেখে নিলাম, তার সাথে সাথে এক্সেস ওয়ার্কিংটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপর আসো গ্রাউন্ড রেন্ট বা সারফেস রেন্ট। এটা আমরা মাঝে মধ্যে পাবো, সবসময় যেটা থাকে তা না। আমাদের মাঝে মাঝে কখনো আমরা দেখব যে মিনিমাম রেন্টের বাইরেও হয়তো একটা পিরিয়ডিক পেমেন্ট অনেক সময় থাকে, তাহলে সেটাকে আমরা সারফেস রেন্ট বা গ্রাউন্ড রেন্ট বলছি। কি বলছে? ইট রেফার্স টু দ্য ফিক্সড ইয়ারলি অর হাফ ইয়ারলি রেন্ট payable by the lessee to the landlord in addition to the minimum rent. তাহলে মিনিমাম রেন্টের পরে, মিনিমাম রেন্ট তো আছে, তারপরে হয়তো কোনো ইয়ারলি বা হাফ ইয়ারলি কোনো একটা পেমেন্ট লিজি ল্যান্ডলর্ডকে বা লেজরকে দিয়ে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি গ্রাউন্ড রেন্ট বা সারফেস রেন্ট। এটা মানে অনেকটা ভাড়ার মতো, মানে বাড়ি ভাড়ার মতো বা যে স্পেসটাই ব্যবহার করছি তার ভাড়ার মতো কিছুটা। আচ্ছা, এরপরে আসো রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস। এই যে শর্ট ওয়ার্কিংসটার প্রশ্নটা কেন আসলো? কারণ আমরা বলেছিলাম যে ওখানে লেখা ছিল রিডিমেবল ডেড রেন্ট, মানে এই অংশটুকু আবার পুনরুদ্ধারের সুযোগ আছে। তাহলে সেই রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংসটা কি? তার মানে হলো এই যে শর্ট ওয়ার্কিংসটা হলো যে মিনিমাম রেন্ট থেকে তার অ্যাকচুয়াল রয়্যালটি, লিজির অ্যাকচুয়াল রয়্যালটিটা কম হয়েছিল, সে এখন মানে সে এই যে তার লসটা হয়েছিল, এই যে তার ক্ষতিটা হয়েছিল, কারণ তাকে দিতে তো হয়েছিল মিনিমাম রেন্টের অ্যামাউন্টে 5 লাখ টাকাই তাকে দিতে হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটি তার হয়েছে হলো 3 লাখ টাকা। তাহলে এই যে তার 2 লাখ টাকা ক্ষতি হলো, এই ক্ষতিটা সে আবার রিকুপ করতে হবে, পুনরুদ্ধার করার সুযোগ আছে এই শর্ট ওয়ার্কিংসটা। তাহলে সেটাকেই বলা হচ্ছে রিকুইপমেন্ট অফ শর্ট ওয়ার্কিং। তাহলে এটা কি হতো বলো, দেখো কি আছে। জেনারেলি a royalty agreement contains a provision for carrying forward of short working with a view to adjust in the future. তাহলে এই যে শর্ট ওয়ার্কিংসটা হলো, এটাকে সে ক্যারি ফরওয়ার্ড করতে পারে, যে ভবিষ্যতে যদি এক্সেস ওয়ার্কিং হয়, সে এক্সেস ওয়ার্কিং থেকে এই ক্ষতিটা তাকে পুষিয়ে নেওয়ার একটা সুযোগ অনেক সময় ল্যান্ডলর্ড লিজিকে দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই সুযোগটাকে আমরা বলছি রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস, আমরা যখন নাকি এটা সুযোগ হয় এটা রিকুপ করার। তাহলে কি বলছে? ইন দ্য সাবসিকুয়েন্ট ইয়ার্স such short workings is adjusted against the surplus royalty. Surplus royalty মানে excess working। ঠিক আছে, ঠিক পরের কোনো বছরে বা পরবর্তী কয়েক বছরে যদি এমন হয় যে তার এক্সেস ওয়ার্কিং হলো, তাহলে এগ্রিমেন্টে সেটা উল্লেখ থাকে যে এই যে শর্ট ওয়ার্কিংসটা হলো, সেই শর্ট ওয়ার্কিংসটা সেখান থেকে সে রিকুপ করতে পারবে। তার মানে কি? তার মানে হলো তাকে তখন আর এই যে 6 লাখ টাকা তার 6 লাখ টাকা তার আমরা পেলাম, এই 6 লাখ টাকা তাকে তখন সে পরিশোধ করতে হবে না, সে তখন 5 লাখ টাকা পরিশোধ করবে আর 1 লাখ টাকা সে রিকুপ করে নেবে, মানে অ্যাডজাস্ট করে ক্ষতিটাকে সে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে এটাকে আমরা বলছি হলো রিকুপমেন্ট অফ শর্ট ওয়ার্কিংস। শর্ট ওয়ার্কিংস আর দ্য লসেস অফ দ্য লিজি নট ইন দ্য ইয়ার অফ দেয়ার অকারেন্স বাট ইন দ্য ইয়ার দ্য ল্যাপস। ঠিক আছে, শর্ট ওয়ার্কিংস যদি রিকুপ না হয়, যে অংশটুকু রিকুপ হয়ে গেল সেটা তো সে পুনরুদ্ধার করতে পারলো, কিন্তু যদি না পারে, মানে যে বছরের মধ্যে এগ্রিমেন্টে উল্লেখ করা ছিল যে এই বছরের মধ্যে এটা পুনরুদ্ধার করার সুযোগ আছে, কিন্তু সেই বছরের মধ্যে এক্সেস ওয়ার্কিং এর মাধ্যমে সে সেটা পূরণ করতে পারলো না, তাহলে এটা ল্যাপস হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এগ্রিমেন্টে বলা আছে যে 2 বছর 3 বছরের মধ্যে যদি এক্সেস ওয়ার্কিং হয় সেখান থেকে সে রিকভার করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল কি যে না, আর এক্সেস ওয়ার্কিং হয়নি, তখন তো এই শর্ট ওয়ার্কিংসে তার ল্যাপস হয়ে যাবে। তখন এই যে ল্যাপসটা হলো, এটাকে কিন্তু তার লস হলো, এবং তখন সে এই শর্ট ওয়ার্কিংস কিন্তু সে ক্যারি ফরওয়ার্ড করছিল, কিন্তু এই যে বছরে এসে তার এই সুযোগটা শেষ, সেই বছরে সে আর ক্যারি ফরওয়ার্ড করতে পারছে না, তখন তাকে এটা পিএল অ্যাকাউন্টে এটাকে চার্জ করে দিতে হবে লস হিসেবে। সেজন্য বলছে যে এটা লসেস, লিজে একটা লসেস, কিন্তু যে ইয়ারে এই লসেসটা অকার করেছে বা অ্যারাইজ করেছে, সেই বছরে কিন্তু এই লসটা তার দেখাতে হলো না, সে দেখাচ্ছে কোন বছরে, যে বছরে এসে তার সুযোগটা সে হারিয়েছে, যে আর সুযোগ নাই এটাকে রিকুপ করা, তখন যে বছরে তার ল্যাপস হয়ে গেল সেই বছরে লস হিসেবে তাকে দেখাতে হবে। তাহলে সেই জন্য বলছে শর্ট ওয়ার্কিংস আর দ্য লসেস অফ দ্য লিজি নট ইন দ্য ইয়ার অফ দ্য অকারেন্স বাট ইন দ্য ইয়ার দে ল্যাপস। আচ্ছা, রিক্রুটমেন্ট অফ শর্ট ওয়ার্কিংসের আমি এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে রাইটটা, যে সে পরবর্তী কয়েক বছরের মধ্যে এটাকে রিকুপ করতে পারবে, সেই রাইটটাকে এখানে দুটো ভাবে বলা হয়েছে, একটা হলো ফিক্সড রাইট আর একটা হলো ফ্ল্যাকচুয়েটিং রাইট।
ঠিক আছে, ফিক্সড রাইটের ক্ষেত্রে কি হয় দেখো, ফিক্সড রাইটের ক্ষেত্রে বলে দিচ্ছে যে যেদিন থেকে লিজ এগ্রিমেন্টটা শুরু হলো তার পরবর্তী কয়েকটা বছর, সাবসিকুয়েন্ট ইয়ার্স, হয়তো 4 বছর 5 বছর বা 3 বছর বলে দিয়েছে যে এই বছরের মধ্যে যদি কোনো শর্ট ওয়ার্কিং হয় তাহলে সেটা সে রিক্রুটমেন্ট করতে পারবে। মানে কনসেপ্টটা হলো সাধারণত হয় কি যে একটা ব্যবসার শুরুতে তার প্রোডাকশন একদম ম্যাক্সিমামে যাওয়া যাচ্ছে বা ভালো একটা প্রোডাকশনে যাওয়া যাচ্ছে না, বা শুরুতে একটা খুব ভালো সোল হয়ে গেল, সেটা নাও হতে পারে। তো সেই কারণে ল্যান্ডলর্ড কী করছে, লিজিকে একটা সুযোগ দেয় যে ঠিক লিজ এগ্রিমেন্ট শুরু হওয়ার পরবর্তী কয়েক বছর সে যদি শর্ট ওয়ার্কিংস হয় তাহলে সেটাকে সে রিকুপ করে নিতে পারবে, তারপরে আর পারবে না। এটা হলো ফিক্সড। আর ফ্ল্যাকচুয়েটিং রাইটের ক্ষেত্রে যেটা হয়, এটা একটা ওপেন একটা থাকে, ওপেন একটা অফার থাকে বা এগ্রিমেন্টের মধ্যে একটা ওপেন একটা কন্ডিশন থাকে যে যখনই শর্ট ওয়ার্কিংস হবে ঠিক সেই বছরে পরবর্তী 2 বছর বা পরবর্তী 3 বছর পর্যন্ত সে সেটাকে রিকুপ করার সুযোগ পাবে। তাহলে সেটা হলো ফ্ল্যাকচুয়েটিং রাইট। ফিক্সড রাইট হলো এটা একেবারে যদি ফিক্স থাকে। দেখো বলছে when the leasee can recoup short workings within a certain period from the date of the leasee, it is termed as fixed right. ঠিক আছে, from the date of lease, তাহলে ডেট অফ লিজ থেকে পরবর্তী সময়ের মধ্যে এটাকে সে পারবে, তখন এটাকে ফিক্সড। আর যদি এমন হয় when the leasee can recoup short workings of any year during the next following years as per agreement, ঠিক আছে, it is termed as fluctuating rate. তাহলে আমরা রিক্রুটমেন্ট অফ শর্ট ওয়ার্কিংসের মধ্যে দেখলাম যে আমাদের দুটো অপশন এখানে আছে। একটা হলো আমরা এটাকে রিকুপ করতে পারবো এবং সেটা কি ফিক্সড রাইটে অথবা ফ্ল্যাকচুয়েটিং রাইটে। আর যদি রিকুপ করতে না পারে সেটা ল্যাপস হয়ে যাবে। দেখো লাস্টে কথাটা বলা আছে যে এনি শর্ট ওয়ার্কিংস উইচ ক্যানট বি রিকুপড within the specified period becomes irrecoverable and it should be charged to প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে, ইন দ্য ইয়ার উইচ ইট বিকামস সো, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে যেই বছরে এটা ল্যাপস হয়ে গেল, যেই বছরে আমরা বুঝতে পারলাম যে এটা আর রিকিউব করার সুযোগ আমাদের নেই, তাহলে সেই বছরের লসের হিসেবে সেটাকে আমরা প্রফিট অ্যান্ড লসে চার্জ করে দেব। However, the recoupable short workings should be carried forward and they are shown in the balance sheet at the current asset. তাহলে কি বলেছে যে এখানে যদি আমি ফরওয়ার্ড করার সুযোগ পাই যেটা রিকুপেবল, এটা রিকুপ করা যাবে শর্ট ওয়ার্কিংসটা, সেটা তো ল্যাপস হচ্ছে না, সেটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো ব্যালেন্স শিটে, সেটা আমরা কারেন্ট অ্যাসেটের হিসেবে দেখাবো যে এটা এই শর্ট ওয়ার্কিংসটা রিকুপ করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা লাস্টের যে অংশটুকু পড়লাম সেটা কি, আমরা যে শর্ট ওয়ার্কিংসটা রিকুপের কথা বলছি, তাহলে যদি রিকুপ করার সুযোগ থাকে, হ্যাঁ আমাদের আরও পরবর্তী বছরেও আমি রিকুপ করতে পারবো, তাহলে শর্ট ওয়ার্কিংসটা আমি পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করবো, ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি থাকবে আমার, ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের যে সেকশনটা থাকে সেখানে আমি শর্ট ওয়ার্কিংসটা দেখাবো কারেন্ট অ্যাসেট হিসেবে। কিন্তু যদি আমার শর্ট ওয়ার্কিংসটা ইরিকভারেবল হয়, এটা যদি আমি আর রিকুপ করতে না পারি, আমার সুযোগ শেষ হয়ে গেছে, বলা হয়েছিল পরবর্তী 3 বছর শেষ, তাহলে থার্ড বছরে এসে আমাকে কী করতে হবে, এটা এই শর্ট ওয়ার্কিংস যে পরিমাণের আমি রিকুপ করার সুযোগ পাচ্ছি না সেটাকে আমার প্রফিট অ্যান্ড লসের এগেনস্ট এটাকে চার্জ করে দিতে হবে। ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ করে দেবো অ্যাকাউন্টটাকে। আচ্ছা দেখো, ক্রিয়েশন অফ প্রভিশন এগেনস্ট শর্ট ওয়ার্কিংস। তাহলে এই যে শর্ট ওয়ার্কিংসের কথা আমরা বললাম যে কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো, তাহলে এটার জন্য একটা প্রভিশন রাখার তো ব্যবস্থা থাকা উচিত। প্রভিশনটা কেন রাখা হচ্ছে, কারণ এই যে রিকুপেবল বলা হচ্ছে যে পরবর্তী বছরগুলোতে আমি রিকুপ করতে পারবো, কিন্তু তো নাও করতে পারি, কারণ এটা তো প্রশ্ন আসছে যে আমি এক্সেস ওয়ার্কিং যদি হয় তাহলে আমি রিকুপ করতে পারবো, যদি এক্সেস ওয়ার্কিং না হয় তাহলে তো আমার রিকুপের সুযোগ নেই। তাহলে সেই কারণে কি হয় যে আমরা এই শর্ট ওয়ার্কিংসের এগেনস্টে একটা প্রভিশন রাখার কথা বলি, যে একটা প্রভিশন আমরা রাখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, শর্ট ওয়ার্কিংসকে আমরা তো দেখাচ্ছি কারেন্ট অ্যাসেট হিসেবে, তাহলে আমাদের অপোজিট সাইডে প্রভিশন ফর শর্ট ওয়ার্কিংস হিসেবে লাইবিলিটি সাইডে আমাদের এই প্রভিশনটা চলে আসবে। তো দেখো এখানে কী বলা আছে, ইন দ্য ব্যালেন্স শিট প্রভিশন ইজ টু বি শোন ইন দ্য লাইবিলিটি সাইড অ্যান্ড শর্ট ওয়ার্কিংস অন দ্য অ্যাসেট সাইড, আমরা দেখিয়ে থাকি। আচ্ছা, দ্য ইরিকভারেবল শর্ট ওয়ার্কিং, যেটাকে আমরা রিকভার করতে পারছি না, সেটাকে আমরা কি করব, যখন আমি প্রভিশন রেখে দিচ্ছি তখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করব না, আমরা এটার এগেনস্ট, এই প্রভিশনের এগেনস্টে আমরা তখন এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তাহলে কি বলছে, দ্য ইরিকভারেবল শর্ট ওয়ার্কিংস আর অ্যাডজাস্টেড এগেনস্ট সাচ প্রভিশন instead of charging in the profit and loss account of the year in which it becomes irrecoverable.
আর দ্য শর্ট ওয়ার্কিংস আর রিকুপড, যেটা আমি রিকুপ করে ফেললাম, ঠিক আছে, তাহলে সেখানে তো আর প্রভিশনটা আমার লাগছে না, প্রভিশনটা ব্যবহার হচ্ছে যতটুকু আমি রিকুপ করতে পেরেছি। তাহলে সেই অংশটুকু আমি কি করব, সেই অংশটুকু আমরা কি করব, এক্সেস প্রভিশন ইজ ক্রেডিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাজ আ প্রায়র পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমি তো প্রভিশন প্রথমে যখন শর্ট ওয়ার্কিংসটা হলো, আমি তো পুরো অ্যামাউন্টের জন্যই আমি প্রভিশনটা রেখে দিয়েছি। তাহলে যতটুকু অংশ আমি রিকুপ করতে পেরেছি, তাহলে সেইটা তো এক্সেস হয়ে গেল, এটা আমার আর প্রভিশনটা প্রয়োজন হচ্ছে না, তখন সেটাকে আমরা আবার পিএল অ্যাকাউন্টে ক্রেডিটেড করে দিব। কিন্তু যদি আমার রিকুপ আমার ইরিকভারেবল হয়, আমি রিকুপ করতে পারছি না, আমার শর্ট ওয়ার্কিংসটা ল্যাপস হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, তখন এই ক্ষতিটাকে আমরা আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ না করে আমরা কি করব, আমরা প্রভিশনে চার্জ করব। ঠিক আছে, আচ্ছা এখন কি বলছে, দ্য অ্যাবাভ মেনশন মেথড অফ অ্যাকাউন্টিং অফ শর্ট ওয়ার্কিংস ইজ অ্যাডাপ্টেড when the amount of short workings in huge and chance of recovery uncertain। তাহলে এই যে প্রভিশনটা আমরা কখন রাখছি, যখন শর্ট ওয়ার্কিংসের পরিমাণটা হিউজ, অনেক বেশি পরিমাণ, মানে কোনো একটা কারণে শর্ট ওয়ার্কিংসটা হয়েছে এবং পরবর্তী বছরগুলোতে যে রিকুপ হবে, হ্যাঁ রিকভার করা যাবে, এটা আনসার্টেন, এটা খুব একটা সার্টেন না, তখন এই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত প্রভিশন রাখি, আর না হলে কিন্তু প্রভিশন ছাড়াও আমরা অঙ্ক করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো হাউ ডাজ মিনিমাম রেট অ্যান্ড শর্ট ওয়ার্কিংস অ্যারাইজ, কীভাবে হচ্ছে, দেখো আমরা যদি ফ্রম দ্য লিজিস পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে এটাকে আমরা এভাবে বলবো যে মিনিমাম রেন্ট ইকুয়ালস টু অ্যাকচুয়াল রয়্যালটি প্লাস শর্ট ওয়ার্কিংস। ঠিক আছে, মিনিমাম রেন্ট ইকুয়ালস টু অ্যাকচুয়াল রয়্যালটি প্লাস শর্ট ওয়ার্কিং, যেটা যদি লিজি বলে। আর লেজার, দেখো লেজার যদি বলে, ল্যান্ডলর্ড যদি বলে, তাহলে মিনিমাম রেন্ট সে বলছে যে রয়্যালটি রিসিভেবল, তার রয়্যালটি যতটুকু হবে, প্লাস রয়্যালটি সাসপেন্স। এখন রয়্যালটি সাসপেন্স তাকে কেন বলছে, রয়্যালটি সাসপেন্স তাকে বলছে এই কারণে যে শর্ট ওয়ার্কিংস বাবদ যে মিনিমাম রেন্টের যে অংশটুকু শর্ট ওয়ার্কিংস, সেই অংশটুকু যে তার মানে ইনকাম বা রয়্যালটি ইনকাম, সেটা তো হচ্ছে না, হ্যাঁ, কারণ পরবর্তী বছরে এটাকে আবার সে লিজিকে সে অধিকার দিচ্ছে এটাকে রিকভার করার জন্য, তাহলে সেই শর্ট ওয়ার্কিংসে তো পরবর্তী বছরগুলোতে লিজি তার এক্সেস ওয়ার্কিং থেকে কেটে রাখবে, তাহলে সেই কারণে এটাকে রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট বলছে, যে এটা রয়্যালটি অ্যাকাউন্ট হতেও পারে নাও হতে পারে, রয়্যালটি রিসিভেবল হতেও পারে নাও হতে পারে। দেখো এখানে দেখো কি বলা আছে, যে ইট ইজ কল্ড রয়্যালটি সাসপেন্স বিকজ ইউজুয়ালি দ্য এক্সট্রা পেমেন্ট, অর্থাৎ হলো ওভার দ্য অ্যাকচুয়াল রয়্যালটি দ্যাট দ্য ল্যান্ডলর্ড রিসিভস ক্যান বি রিকভার্ড বাই দ্য লিজি ফ্রম দ্য এক্সেস ওয়ার্কিংস when the royalty is more than the minimum rent. The matter of recovery hangs uncertainly over future, and that is why it is called royalty suspense account. তাহলে এই যে পরবর্তী বছরের উপরে কিন্তু এটা হ্যাং করে দেওয়া হয়েছে, যে হ্যাঁ এটা পরবর্তী বছরগুলোতে যদি এক্সেস ওয়ার্কিং থেকে সে এটাকে রিকুপ করে নেয়, তাহলে এই পরিমাণ শর্ট ওয়ার্কিংসের পরিমাণ যে সে তার যে রয়্যালটি ইনকামটা হলো, রিসিভেবলটা হলো, সেটা তো আসলে হবে না, তাহলে সেই কারণে এটাকে কিন্তু সাসপেন্স অ্যাকাউন্টে মানে এটা আমরা কার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এটা আমরা ল্যান্ডলর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তাহলে আমাদের লিজি পয়েন্ট অফ ভিউ থেকে রয়্যালটি অ্যাকাউন্ট প্লাস হলো আমাদের শর্ট ওয়ার্কিংস, আর ল্যান্ডলর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে রয়্যালটি রিসিভেবলস প্লাস হলো রয়্যালটি সাসপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা এরপর আসো স্ট্রাইক অ্যান্ড লক আউট এটসেট্রা। আচ্ছা আমরা এখানে দেখো স্ট্রাইক বা লক আউট, মানে যে কারখানা সেখানে স্ট্রাইক লক আউট হতেই পারে, তাহলে সেই স্ট্রাইক এটার কারণে শর্ট ওয়ার্কিংস তৈরি হতে পারে। ঠিক আছে, এখন এখানে কি বল, দেখো ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক অর লক আউট দ্য মিনিমাম রেন্ট ক্যান বি রিডিউসড প্রপোর্শনাটলি only when there is an agreement to that effect between the parties. অনেক সময় এই স্ট্রাইক বা লক আউটের জন্য যদি প্রোডাকশন কমে আসে, যদি অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেন্ট থেকে কম, মানে অ্যাকচুয়াল রয়্যালটি মিনিমাম রেন্ট থেকে কম হয়, সেক্ষেত্রে অনেক সময় কিছু প্রভিশন থাকে, কিছু এগ্রিমেন্টে কিছু উল্লেখ থাকে, কিছু মানে শর্ত থাকে, সেই শর্তগুলো এমন হতে পারে যে এই মিনিমাম রেন্টটাকে, মানে ওই বছর পার্টিকুলারলি ওই কয়েকটা মাসের জন্য মিনিমাম রেন্টটাকে প্রপোর্শনালি কমিয়ে নিয়ে আসা, হ্যাঁ, যে পরিমাণ কমে আসছে সেটা বিভিন্নভাবে সেটা উল্লেখ করা থাকে, তাহলে এটা একটা অপশন হতে পারে যে স্ট্রাইক বা লক আউটের সময় মিনিমাম রেন্টটাই কমে আসলো। ঠিক আছে, মিনিমাম রেন্টটা কমে আসলে তার শর্ট ওয়ার্কিংসটা কমে আসবে, অথবা এমন হতে পারে যে শর্ট ওয়ার্কিংসের পরিমাণটা কমে আসলো,
বলছে যে দেয়ার মে বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস টু দ্য রিডিউস শর্ট ওয়ার্কিংস ইনস্টেড অফ মিনিমাম রেন্ট ইন দ্য ইভেন্ট অফ এনি স্ট্রাইক অর লকআউট। তাহলে কি হতে পারে স্ট্রাইক অর লকআউটের সময়, যে তোমার যদি লিজের যদি মিনিমাম রেন্টের থেকে অ্যাকচুয়াল রয়্যালটি কম হয়, তাহলে এখানে এমন শর্ত থাকতে পারে যে মিনিমাম রেন্টটাকে কমিয়ে নিয়ে আসা, তাতে করে শর্ট ওয়ার্কিংস কমে আসলো। অথবা এমন হতে পারে যে মিনিমাম রেন্টটা সেরকমই থাকলো, কিন্তু শর্ট ওয়ার্কিং যেটা হলো সেই শর্ট ওয়ার্কিংসের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসতে পারে। এভাবে যেভাবে থাকবে সেভাবেই আমরা অঙ্ক করবো, অঙ্কে যেভাবে আমাদের ক্লজ থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রিজ আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। আমরা এরপরের ক্লাসে আমরা জার্নালগুলো দেখব, যে আমরা কি অ্যাকাউন্টিং যে এন্ট্রিজগুলো করি লিজের বইতে আমরা সাধারণত করে থাকি, লিজের বইটাই দেখব। আর অঙ্ক করবো ইনশাল্লাহ। অঙ্কের শুরুতে আমরা পয়েন্ট টু বি রিমেম্বার, যে কিছু কিছু জিনিস আমাদের রিমেম্বার করতে, আমাদের মনে রাখতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখে নিয়ে তারপরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। তাহলে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।